আর কারো কোনো কোশ্চেন নাই? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। সেটা জি। হচ্ছে গিয়ে যে সুগার লেভেলের যে বিষয়টা, এখন আমরা তো জি। ফার্মাসি ওরকম কিছু থাকে না, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কোথা থেকে শিখবো যে সুগার লেভেল কিভাবে আর পরীক্ষা করব? একদম এটা তো একেবারে সহজ, সুগার লেভেল পাবো, গ্লুকোমিটার আছে না, গ্লুকোমিটার, এটা গ্লুকোমিটার কিনবেন। এটা একদম সহজ, গ্লুকোমিটারের একটা আছে, ডিভাইস আছে। এটা হচ্ছে এখানে দিয়ে, আচ্ছা আপনাদের সাথে তো চাইলে ইনশাল্লাহ আল্লাহ যদি দেখা হয়, আবার দেখা হবে আর কি, তখন আমি প্রয়োজন বলে দেখাই দিব না, আপনাদের একটা গ্লুকোমিটার কিনে আনতে বলবো, ওটা দেখাই দিব না আমি। এটা একেবারে সহজ, একটা ছিদ্র করে একটা স্ট্রিপ ঢুকায়া, এটা বাসায় তো মহিলারাই পারে, তো আপনারাও পারবেন, এটা না পারার কিছু নেই। সুগারটা চেক করে নিলেন, এটা জি একেবারে সহজ জিনিস। জি স্যার, ধন্যবাদ। আসসালামু হুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা কেউ সালাম কোশ্চেন আলাইকুম। করতেছে? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমার কোশ্চেনটা বলতে এটা মানে এই আজকের লেকচারের উপরে না, হুম। তো একটু জানার ছিল। সেটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত তিনজনকে হিজামা করাইছি আর কি, হুম। আপনার ট্রেনিং এর পরে। জি। তো মাশাআল্লাহ 2000 টাকার মতো হাদিয়া পাইছি। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোশ্চেনটা মাশাআল্লাহ, হচ্ছে যে মাশাআল্লাহ। কোশ্চেনটা হচ্ছে যে স্যার, এটা আসলে মানে তারা যেভাবে মনে করছে যে উপকৃত হবে, মানে যেমন হুম হুম। হচ্ছে যে বেশিরভাগ ব্যথা, তাদের ব্যথা বিশেষ করে পিঠে, কোমরে, পায়ে, ওইভাবে আসলে হয়তো তারা উপকৃত হচ্ছে না, সেক্ষেত্রে আপনার পরামর্শ চাচ্ছি। আচ্ছা, পরামর্শ হচ্ছে যে ফর এক্সাম্পল, তার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয় না, যে একেবারে ব্যথা কমে যাবে, বুঝতে পারছেন না? এখন দেখতে হবে যে তার কোনো কো এক্সিস্টিং ডিজিজ আছে কিনা, হ্যাঁ, যেমন তার ডায়াবেটিস, তার কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা। একটু বলে রাখি, যে সমস্ত রোগী সুস্থ না, তার বডিতে ক্রনিক ডিজিজ থাকে, যেমন তার সিকেডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, বা তার একটা সোরিয়াসিস আছে, অথবা তার মনে করেন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এই রোগী কখনো একটা সেশনে দিলে আপনি একদম 100% তাকে হচ্ছে স্যাটিসফাই করতে পারবেন, এই রোগীর কয়েকটা সেশন লাগবে, বুঝতে পারছেন? কয়েকটা, কারণ তার বডির মধ্যে ইনফ্লামেশনটা অনেক বেশি হয়ে আছে, বুঝতে পারছেন না? তো এটা হচ্ছে একটু ধাপে ধাপে চলে আসে আর কি, হ্যাঁ, যে কোনো ক্রনিক ডিজিজে ইমপ্রুভমেন্টটা একটু স্লো হয়। কি হয়? স্লো হয়, আমরা বলি এটাকে স্ট্যাটিক প্রোগ্রেশন। স্ট্যাটিক মানে হচ্ছে যে একদিনই সে ঠিক হয়ে যাবে না, তবে রোগী মানে উপকৃত হবে। আমার মনে হয় আপনার রোগী উপকৃত হয়েছে, কিন্তু তার এক্সপেকটেশনের লেভেলটা ছিল অনেক হাই, যে আমি একদম দিব্যি ভালো হয়ে যাব, বুঝতে পারছেন না, এরকম ছিল হয়তো বা। এটা একটা, আরেকটা এখানে ফ্যাক্টর আছে, যে রুগীর কোন রকমের ব্যাড হ্যাবিট আছে, মনে করেন রুগীটা হচ্ছে বাতের রুগী, বাত ব্যথার রুগী। বাত ব্যথার রুগীকে আমরা সবসময় বলি সবসময় অ্যাক্টিভ থাকতে। কি থাকতে ভাই? অ্যাক্টিভ, মানে সে সবসময় একটু চলাফেরা করবে, হাঁটাহাঁটি করবে। কিন্তু দেখলেন আপনি তার হিজামা করে দিলেন, কিন্তু তার লাইফ স্টাইলে কোনো চেঞ্জ নাই। কি নাই? লাইফ স্টাইলে কোনো চেঞ্জ নাই, তাহলে তো সেই যে লাউ সেই কদুই হইলো আর কি, তাই না? সে বডিতে আবার নতুন করে ইনফ্লামেশন সৃষ্টি হচ্ছে, এই জন্য তার ব্যথা বেদনা আবার একটু কমে গিয়ে আবার মনে হচ্ছে আবার একটু, আবার তো বেড়ে গেল। তখন রোগী বললো যে আমি তো 2 একদিন ভালোই ছিলাম, কিন্তু আমার তো আবার ফিরে আসছে। তাহলে তাকে বলতে হবে যে আপনার যে নিয়ম কানুন আমরা বলবো, মানে এই নিয়ম কানুন আবার বলার জন্য আপনার একটু নলেজ থাকতে হবে, বা লিস্ট হচ্ছে জিজ্ঞেস করার জন্য যে আপনার কোনো আগে থেকে কোনো রকমের লম্বা সময়ের বা কোনো পুরাতন কোনো অসুখ বিসুখ আছে কিনা এগুলি। যেমন একটা হচ্ছে আপনার মনে করেন সিলিয়াক ডিজিজ, হ্যাঁ, একটা অসুখের নাম বলি। এই সিলিয়াক ডিজিজের রোগীদের হচ্ছে গমের তৈরি জিনিস, স্পেশালি গ্লুটেন কন্টেনিং ফুড, এটা খাইলে আপনার পাতলা পায়খানা হয়। কি হয়? খাইলে পাতলা পায়খানা হয়। আর আসছিল সে তার যে ঘন ঘন পুরাতন আমাশয় আছে, এই জন্য হিজামা করার জন্য। আপনি তাকে শুধু ড্রাই কাপিং করে দিচ্ছেন, সে কদিন পর ভালো ভালো আছে, কিন্তু কিছুদিন পরে সে আবার এই গ্লুটেন খাওয়া শুরু করছে, তখন আবার পাতলা পায়খানা হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে তাকে বলতে হবে যে আপনি গ্লুটেন কন্টেনিং খাবার খাওয়া যাবে না। বুঝাতে পারলাম? তো এখানে অনেকগুলি ফ্যাক্টর দায়ী। প্রথম একটা হচ্ছে যে কোনো ক্রনিক ডিজিজ একটি স্টেবল হতে সময় নেয়। আর 2 নম্বর হচ্ছে রোগীর লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? লাইফ স্টাইল জি চেঞ্জ স্যার। করতে হবে। ক্লিয়ার? আপনি বুঝতে পেরেছেন? উনি জি কিন্তু স্যার, খুব বুঝতে চমৎকার পেরেছি। প্রশ্ন করেছেন, ওনার প্রশ্নটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল, মানে ওটা ফেস করছে, এগুলো কিন্তু আমরাও ফেস করছি, প্রচুর ফেস করছি। এগুলির জন্য সবসময় রোগীকে কাউন্সেলিং করতে হয়, রোগীকে বোঝাইতে হয়। আর ঠিক এর জন্য আমাদের মনে হয় যে, মনে হয় যে হিজামা করলে মনে হয় শুধু যে মানে এতটুকু জানলেই হয়, কিন্তু যে আপনাকে আরো পড়াশোনা করতে হবে, তাই না? এখন যখন আপনি রোগীর জি ইতিহাস স্যার। জানতে যাবেন, রোগীর অসুখ বিসুখ কি, তখন ওই অসুখ বিসুখ সম্পর্কে আপনার একটু আইডিয়া থাকতে হবে। তখন আপনি কি করতে হবে, আপনি আবার নতুন করে পড়বেন যে ঠিক আছে একটু দেখি তো রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি, এটা একটু একটু পড়ি। একটু দেখি সোরিয়াসিস রোগীটা, এই রোগীটা কি, এটা একটু পড়ি। ঠিক আছে? এই ক্রনিক কিডনি ডিজিজ কি, এটা একটু পড়ি। এই পড়তে গিয়ে দেখুন তখন আপনি দেখবেন নলেজ গেইন করা শুরু করছেন, তখন দেখবেন আপনার হিজামা আর অনেক স্মুথ হবে।
আচ্ছা স্যার, আরেকটা জিনিস হচ্ছে যে বাতের ব্যথার ব্যাপারে যেটা বললেন, হুম। এটা আসলে কিভাবে কাজটা করলে মানে হিজামাটা করাইলে ইফেক্টিভ হবে, এটা যদি একটু বলতেন, কারণ বাতের এর ব্যথার রোগী অনেক রোগীদের প্রথমে বেশি। যেটা বলতে হয় আর কি, যদিও আমরা অন্য টপিক চলে যাচ্ছি, প্রশ্নের উত্তর দিচ্ছি আমি তারপরেও। সেটা হচ্ছে বাতের ব্যথার যে রোগীদের থাকে এদের বলতে হয় যে আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন। কি অ্যাক্টিভ? অ্যাক্টিভ থাকা মানে সারাদিন দৌড়াদৌড়ি করা না। এই রোগীদের বলতে হয় যে আপনি অতিরিক্ত শুয়ে বসে থাকবেন না। বাতের ব্যথা রোগীরা যদি অতিরিক্ত শুয়ে বসে থাকে এদের ব্যথা বাড়বে, বডিতে ইনফ্লামেশন বাড়বে। কিন্তু বলবেন যে আপনি নিয়মিত প্রতিদিন হাঁটাচলা করবেন, সকালে 30 মিনিট, রাতে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করবেন, প্রচুর শাকসবজি খাবেন, এগুলি বলতে হয় আর কি। কারণ বাতের ব্যথা রোগীদের বডিতে খুব ঘন ঘন ইনফ্লামেশন ক্রিয়েট হয়। আবার যদি তাদের কোনো কারণে একটা ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকেও ইনফ্লামেশন হয়। এই জন্য বলতে হয় রোগীকে যে আপনি আপনার লাইফ স্টাইলটা খুব সুন্দরভাবে মেনটেন করবেন। এবং এদেরকে বলতে হবে যে আপনি প্রাণীজ প্রোটিন একটু কম খাবেন। কি খাবেন? প্রাণীজ প্রোটিন একটু কম খেয়ে আমাদের ভেজিটেবল সোর্সের যে প্রোটিনটা আছে সেটা খাবেন। বুঝতে পারছেন? এই কথাগুলি বলতে হয় আর কি, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভ থাকা, যে আপনার অ্যাক্টিভ থাকতে হবে। এবং সকালে উঠে একটু আমরা এটাকে বলি হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ। স্ট্রেচিং এক্সারসাইজ মানে হচ্ছে দৌড়াদৌড়ি না, প্রত্যেকটা জয়েন্টকে একটু মুভ করানো। প্রত্যেকটা জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, হ্যাঁ, এগুলি স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে, ঠিক আছে? বা স্ট্রেচিং এক্সারসাইজ আছে। হ্যাঁ, এগুলি করতে হবে। এগুলি করলে এই ধরনের রোগীরা ভালো থাকে। আপনি কি ক্লিয়ার হয়েছেন? জাযাকাল্লাহ স্যার, ঠিক আছে স্যার। ওকে। আর কারো প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নিয়ম কানুন গুলো আমরা পড়ছি, জি। এগুলো কি শুধুমাত্র ওয়েট কাপিং এর ক্ষেত্রেই প্রযোজ্য নাকি সব ধরনের কাপিং এর ক্ষেত্রে? ওয়েট কাপিং এর জন্য একটু বেশি প্রযোজ্য, কারণ এখান থেকে ব্লাড বের করি তো। ড্রাই কাপিং এর জন্য ওইরকম আহামরি একদম স্ট্রিক্টলি মেনটেন না করলেও হবে, বুঝতে পারছেন? বাট ওয়েট কাপিং এর জন্য একেবারেই প্রযোজ্য, বুঝতে পারছেন? জি স্যার, মানে আরেকটা একদম বিষয় হচ্ছে স্ট্রংলি যে মেনটেন করতে হবে। আমরা ওই যে বয়সের ক্ষেত্রে আপনি যে সীমানা হুম নির্ধারণ হুম করে হুম দিয়েছিলেন, হুম। অর্থাৎ ৬০ এর উপরে যেন না হয়। তো ৬০ এর ৬০ বা উপরে বয়স্ক ৬৫। জি, তো একটু বৃদ্ধ যারা ওনাদেরকে কি আমরা অন্যান্য যে কাপিং গুলো আছে ওগুলো করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। যেমন আজকে একজন এটা নিয়ে কথা হচ্ছিল যে উনি বলতেছিল যে উনি হচ্ছে প্রায় 90+ ইয়ারের একজন লোকের হিজামা করছে, বললো যে সে একটু আরাম পেয়েছে। তো আমি বললাম যে স্কিনের কন্ডিশন কেমন ছিল, বললো যে স্কিন কন্ডিশন খুব ভালো ছিল, মানে একদম থুরথুরা ঝুরঝুরা এরকম না আর কি, মানে ঝুলে যায় না স্কিনটা। তো আপনি অন্যান্য যে মডালিটিস অফ কাপিং আছে, যেমন ড্রাই কাপিং, ফায়ার কাপিং, এগুলি করতে পারেন, বাট তার স্কিন কন্ডিশন দেখে নিবেন। সে যে লম্বা সময়, মনে করেন একটা বৃদ্ধ লোক কি আপনার কাছে মনে হয় 90 বছরের, সে যদি সুস্থ না থাকে একেবারে, সে কি 90 মিনিট, 90 মিনিট না, আমরা তো 90 মিনিট অনেক বেশি হয়ে গেলে 40-45 মিনিট উপর হয়ে শুয়ে থাকতে পারবে? না, না। দেখবেন তার কোমর ধরে যাবে। এমনি তো আমাদের ইয়াংদেরই তো একটু কি লাগে, মনে হয় যে একটু উঠতে পারলে খুব ভালো হতো, এরকম লাগে না অনেক সময়? তো এই জন্য আর কি, যে তারা যদি হচ্ছে ফিজিক্যাল স্টেমিনা ভালো থাকে করতে পারেন। কিন্তু বই এবং লিটারেচারে লেখা 2 থেকে 65, 2 এর কম না, 65-র বেশি না। বাট আমি নিজেও তো করছি, 80+ ইয়ারের লোকদের করছি আর কি, ঠিক আছে? বা এখনো করি। জি, কিন্তু আপনি একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, তার স্কিনের কন্ডিশন এবং ওভারঅল হেলথ ফিটনেস কেমন আছে। মনে করেন সে এমনি হচ্ছে তার অনেক ব্যথা, উপর হয়ে শুলে তার কোমরের ব্যথা বেড়ে যায়, আপনি তাকে দিচ্ছেন উপর হয়ে শোয়া, তখন দেখবেন যে সে হচ্ছে মানে উঠার পরে বলে আমার তো এখন আর কোমর নিয়ে নড়তেই পারতেছি না। হ্যাঁ, এই জন্য এগুলো চেক করে নেওয়া উচিত। ঠিক আছে স্যার। জাযাকাল্লাহ। আসসালামু জি আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা জিজ্ঞাসা আছে, সেটা জি। হলো এই যে তারেক ভাই যেরকম বললো যে প্রথমবার হিজামা করার পরে অনেকে স্যাটিসফ্যাক্টরি লেভেলে যেতে পারে না বা হুম উপকার পায় না বলে ধারণা। হুম। তো সেক্ষেত্রে ওনারা কি ওনাদেরকে কি ১ মাস পর, পর হিজামা করা যাবে? নাকি যেরকম বলছেন যে মোটামুটি ৩ মাস পর, পর ওইরকম সময় যেয়ে হিজামা করতে হবে? দেখেন, এখানেও একটা ব্যাপার আছে, এই রোগের ধরনটা দেখতে হবে, রোগটা কতটুকু তীব্রতর অসুখ। হ্যাঁ, মানে এই রোগটা কতটুকু তীব্রতর। আমি বলছি 15 দিন পরেও কিন্তু হিজামা দেওয়া যায়, হিজামার পর আবার 15 দিন পরেও দেওয়া যায়। এই রোগটা কতটুকু তীব্রতর, কতটুকু তীব্রতর, রোগের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আপনি হিজামাতে যাবেন। সেফর মনে করেন ভেরিকোজ ভেনের নাম শুনছেন না আপনারা? ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইন আমি 7 দিন পরেও দিই, মানে একটা সেশন দেওয়ার পর আবার 7 দিন পরেও দিই। কারণ এটা খুব মানে র্যাপিড ইমপ্রুভমেন্ট করে, বুঝতে পারছেন? মানে একবার দেওয়ার পরে আবার 7 দিন পর আবার দেয় ভেরিকোজ ভেইন। তো রোগটার কি রোগ হয়েছে, কোন ধরনের রোগ হয়েছে, এর উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে হিজামার সেশনটা ঠিক করবেন, ঠিক আছে? বুঝতে জি পারছেন? স্যার। তো জি তো স্যার, আপনাদের এই ক্ষেত্রে ক্ষেত্রে এক্ষেত্রে জি, রোগীর শারীরিক কন্ডিশনটাও বিবেচ্য? অবশ্যই অবশ্যই বিবেচ্য। তার হচ্ছে শুধু শারীরিক না, তার আর্থিক অবস্থাও বিবেচ্য, শারীরিক না।
আর্থিক অবস্থা, এটাও বললাম কারণ আপনি তার সবসময় ফ্রি করবেন না, তাই না? আপনার তো নিজস্ব হচ্ছে সেন্টারের ভাড়া থাকবে বা নিজের সবকিছুই তো একটা কস্টিং এর ব্যাপার আছে না, সেটাও রোগীকে কাউন্সিলিং করে নেবেন, রোগী অ্যাফোর্ড করতে পারে কিনা। ধরে নিলাম আপনি একটা মিনিমাম ফি নেন বা যেটাই নেন না, কিছুই নেন না ধরলাম, কারণ আপনার সময়েরও তো দাম থাকতে পারে, তাই না? আপনি অফিসে যাবেন, আপনার নিজস্ব কাজকর্ম আছে না, সবকিছুই হচ্ছে এটা রোগীকে ক্লিয়ার করে নেবেন। যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। আর আপনারা তো যেমন জানেন আপনাদের আসন্নতা একটা ডিপার্টমেন্টই আছে না, কমিউনিকেশন ডিপার্টমেন্ট, নজরুল, আপনাদের জি থাকার স্যার। কথা আছে না? জি। কমিউনিকেশন ডিপার্টমেন্ট দেখবেন থাকে আর কি। এই কমিউনিকেশন ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট, এটা যে কোনো জায়গায়, যেমন হাসপাতালে এখন বড় বড় কর্পোরেট লেভেল আসলে এগুলো রোগীর সাথেও কমিউনিকেশন আপনার খুব ভালো থাকতে হবে। রোগীকে বুঝায় বলতে হবে আপনি কি করতে যাচ্ছেন, কেন করবেন, কিভাবে করবেন, এতে করে তার কতটুকু ফায়দা হবে, কোনো ঝুঁকি আছে কিনা সেটা থাকলে তাকে একটু বলে দিবে। যেটা বলে দিলাম যে যাওয়ার পর একটু সাময়িক সময়ের জন্য মাথা ব্যথা থাকতে পারে, শরীরে একটু ব্যথা থাকতে পারে, কারো হালকা একটু জ্বরও আসে অনেক সময়, হালকা হালকা একটু জ্বরের মতো লাগে আর কি, এগুলি বলে দিবে আর কি, বুঝতে পারছেন? তখন রোগী সবকিছু জানবে, জেনে ডিসিশন নিবে, তখন আর আপনার গাড়ি দোষ করবে না। এই, ধন্যবাদ স্যার। লাস্ট কোশ্চেন নেবে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি কয়েকটা কোশ্চেন করে আনসার করি। এই যে পালস, পালস কত থেকে কত পর্যন্ত হলে যে আমার করবেন আর করবেন না বলেন? আমি কিন্তু পরীক্ষা নিব, আপনাদের মাথায় রেখে, হ্যাঁ? আর যে সমস্ত কোশ্চেন করতেছে এগুলি থেকেই আপনাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে। পালস কত থাকলে, যে কেউ একজন বলেন। প্রথমে বলেন নর্মাল পালস কত, আর কত হলে করবো না আমরা? কেউ একজন বলেন। আচ্ছা, কেউ উত্তর দিচ্ছেন না, তাহলে পালস নর্মালি থাকে 60 থেকে 100টা এক মিনিটে, 60 থেকে 100টা। তবে যদি কারো 50-এর নিচে থাকে, পালস যদি 50-এর নিচে থাকে তাহলে করবো না, আর 120-এর উপরে থাকলে আমরা করবো না। 50-এর নিচে থাকলে করবো না, 120-এর উপরে থাকলে আমরা করবো না, মনে রাখি। ব্লাড প্রেশার বলেন, ব্লাড প্রেশার কত হলে করবো না? আজকেও বলছি এটা। 170-80। 170-80? এটা কিভাবে বললেন, মানে উপরেরটা 170 আর নিচেরটা 80 এরকম? না স্যার, মানে 180টা উপরে আর সর্বনিম্ন 120। তাহলে এইভাবে বলবো যে আমাদের ব্লাড প্রেশার তো দুইটা ভাবে আমরাই করি, তাই না? মানে দুইটা প্যারামিটার থাকে, উপরের আর নিচে, তাই না? সিস্টোলিক আর ডায়াস্টোলিক। যে হ্যাঁ, স্যার উপরের উপরেরটা ব্লাড হচ্ছে প্রেশারটা হচ্ছে 180, 180 বা তার বেশি নিচেরটা হলে করবো 120। না, আর নিচেরটা হচ্ছে 120 বা তার বেশি হলে করবো না। আবার কমেরও একটা লেভেল আছে, এটা আমি পড়াইছি আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসেও বলছি। সেটা কত? কম হলে উপরেরটা হচ্ছে 90, নিচে থাকলে করবো না, আবার 60 নিচে থাকলে আমরা করবো না। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দিব আর কি। এখন বলেন হচ্ছে ব্লাড সুগার, ব্লাড সুগার কত হলে করব না, মানে বেশি কত আর কম কত? ব্লাড স্যার, স্যার, ব্লাড সুগার হচ্ছে যে খালি পেটে 14 বেশি হলে করা যাবে না, ভরা পেটে 19। আর 4-এর ফ্যান্টাস্টিক, নিচে থাকলে সম্ভবত ফ্যান্টাস্টিক। কে করা উত্তর যাবে না। দিয়েছেন? কে উত্তর দিয়েছেন, নামটা কি? স্যার তারেক আলী। তারেক, হ্যাঁ, থ্যাংক ইউ তারেক, খুব চমৎকার বলছেন। আচ্ছা, 4-এর নিচে থাকলে সম্ভবত বলা যাবে না, মানে সম্ভবত মানে আপনি কনফিউজড, হ্যাঁ? ঠিক আছে, পারফেক্টলি বলবেন যে স্যার 4-এর নিচে থাকলে আমরা করব না, হ্যাঁ? আচ্ছা, এনিমিয়া বলেন, রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন, মনে করেন সিবিসি রিপোর্ট আছে, হিমোগ্লোবিন কত হলে করবেন না বলেন? স্যার হিমোগ্লোবিন হচ্ছে যে আমরা হচ্ছে 10-এর নিচে থাকলে করব না, এটা হচ্ছে ফ্যান্টাস্টিক, মেইলে। আর ভেরি ফিমেলের গুড। হচ্ছে 9। 9 পর্যন্ত অ্যাকসেপ্ট করা যায় আমাদের দেশে, কারণ আমাদের দেশে মেয়েরা কিন্তু ওইরকম 5 ফুট এভারেজ হাইট কিন্তু এরকম না যে 5 ফুট 4-5। আমাদের দেশে মেয়েদের এভারেজ হাইট কত আপনারা কি জানেন? এভারেজ হাইট, আমাদের দেশে মেয়েদের এভারেজ হাইট হচ্ছে 5 ফিট, অনেক জায়গায় 4 ফিট, মানে 4 ফিট 9 থেকে 5 ফিট হচ্ছে এভারেজ হাইট, এভারেজ হাইট, বুঝতে পারছেন? তো এই মেয়েদের কতটুকু ব্লাড থাকবে? আর ছেলেদের হাইট হচ্ছে, আমাদের এভারেজ হাইট হচ্ছে 5 ফিট 4 থেকে 5 ফিট 5। এই ক্ষেত্রে আমাদের 12 পর্যন্ত ছেলেদের হলে আমরা খুশি হই আর কি, বুঝতে পারছেন? এই জন্য 10 ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 9, এর কম হলে আপনি যাবেন না। ঠিক আছে। জন্ডিস, জন্ডিস, তাহলে জন্ডিস তো আপনারা বোঝানো হচ্ছে এটা দেখে। এই জন্ডিস কত থাকে, মানে জন্ডিস আমরা কিভাবে দেখি? একটা তো দেখি যে বডিতে বিলিরুবিন মানে বেড়ে গেছে, হলুদ হয়ে গেছে, আর সেটা আমরা ক্লিনিক্যালি টেস্ট করি কোন টেস্টের মাধ্যমে? সিরাম বিলিরুবিন, এস
বিলিরুবিন, বিলিরুবিন কত বেশি থাকলে হিজামা করবো না বলেন? এটা আমি পড়াই নাই আপনাদের, পড়াই নাই বলতে এটা হচ্ছে বলি নাই, এমনি হচ্ছে মানে ভার্বালি বলেছিলাম, স্যার প্র্যাকটিক্যাল ক্লাসে। হ্যাঁ বলেন। সেটা সম্ভবত ওয়ান। না না, ওয়ান না, এটা বিলিরুবিনটা হচ্ছে মানে ক্লিনিক্যালি জন্ডিস, মানে আপনি হলুদ তখনই হয় বডিতে যখন বিলিরুবিন 3-এর উপরে হয়। কত? বিলিরুবিন 3-এর উপরে তিনের হয়, উপর। 3-এর উপরে হয়। 1 থাকলে কখনো বডি হলুদ হয় না। 1 থাকলে আপনারা বলেন না অনেকেই যে স্যার মাইকটা জন্ডিস হয়েছে, এটা আমি রুগীদের কাছ থেকে শুনে, অনেক সময় বলে স্যার আমার রুগীর বা আমার বাপের বা আমার মায়ের বা আমার ভাইয়ের বোনের কি হয়েছে, মাইকটা জন্ডিস। বুঝতে পারছেন? মানে 1 থেকে 3 কে বলি আমরা মাইটে জন্ডিস, 3 হয়ে গেলে এটা একদম জন্ডিস হয়ে যায়, একদম পুরো চোখ শরীর টরীর হলুদ হয়ে যায়। কারো যদি 3 বা তার বেশি থাকে, 3-এর বেশি থাকে, সহজ করে 3-এর বেশি থাকলে আপনারা করবেন না। তো 3-এর বেশি থাকলে তখন আপনি কি সন্দেহ করবেন, একটু এটার আনসার দেন। যে পারবেন তার জন্য একটা গিফট থাকবে। কারো যদি বিলিরুবিন 3-এর বেশি থাকে তাহলে কি চিন্তা করবেন বলেন? না, লেবারের সমস্যা নাকি স্যার? ভেরি গুড, একটু হয়ে গেছে। আরো কয়েকটা দুইটা কথা আছে আর কি। ফার্স্ট হচ্ছে তাদের কোনো লিভারের বড় কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছেন? জি লিভারের জি। বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, এটা হালকা সমস্যা থেকে হতে পারে, বাট আপনি চিন্তা করেন যে খারাপ কিছু আছে কিনা। 1 নাম্বার। 2 নাম্বার, তার রক্তকণিকা ভেঙে যায় কিনা। রক্তকণিকা ভেঙে যায় এমন একটা অসুখের নাম বলেন তো। এই নামটার সাথে অনেক নাম শুনেছেন এটা। আমরা জানি আমাদের লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে, 120 দিন, মানে 3 মাস থেকে 4 মাস। কিন্তু লোহিত রক্তকণিকা 90 থেকে 120 দিনের আগে ভেঙে যায়, এমন কোন অসুখ আছে? আছে। থ্যালাসেমিয়ার নাম থ্যালাসেমিয়া। শুনছেন? রাইট রাইট, থ্যালাসেমিয়া রোগী। জি স্যার, নাম এই শুনছি। থ্যালাসেমিয়া রোগীদের হয়ে যায়। এই পরিচয় এখন কি হচ্ছে, ডেঙ্গু হচ্ছে না ডেঙ্গু? এই জি ডেঙ্গুতেও হচ্ছে আপনার হিমোগ্লোবিন ভেঙে যায়, সরি আরবিসি ভেঙে যায়। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ডেঙ্গুর অনেকটা স্টেজ আছে, ক্রিটিক্যাল স্টেজে গিয়ে আমাদের হেমোলাইসিস হয়, আরবিসি ভাঙা শুরু করে। প্রথমে হয় হেমো কনসেন্ট্রেশন, তারপরে হয় হেমোলাইসিস, আরবিসি ভাঙে। আর লোহিত রক্তকণিকা ভাঙলেই কি হবে আপনার, আহ এই বিলিরুবিন বেড়ে যাবে। আরেকটা কন্ডিশনে হয়, কারণ অনেক সময় ট্রান্সফিউশন দিই, আমরা রক্ত দিই না একজন আরেকজনকে। এই রক্ত দেওয়াটাকে আমরা মনে করি যে এটা কিন্তু লাইফ সেভিং, একজনকে আরেকজনকে রক্ত দিলাম ব্লাড, মানে জীবন বাঁচানোর জন্য, জীবন রক্ষা করার জন্য। কিন্তু এই ব্লাড দিয়েও অনেক সময় রুগী অনেক সময় মারা যায়। দেখবেন অনেক সময় অনেকে রুগীর ব্লাড নেওয়ার পর খিচুড়ি শুরু হয়, অনেক জ্বর আসে, তীব্র জ্বর আসে, পরে শুনবেন যে হঠাৎ করে রুগীটার শরীরটা একদম হলুদ হয়ে গেছে অথবা নীল হয়ে যায়। নীল হয় মানে সায়ানোসিস হয়, এটা আরো খারাপ। হলুদ হয়ে গেছে বা নীল হয়ে রুগীটা মারা গেছে, এটাকে বলা হয় হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। মানে রুগীর যখন ব্লাড দেওয়া হয়েছে তখন এমন একটা রিয়াকশন হয়েছে, তার বডির সমস্ত রেড সেল ভেঙে গেছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়। যাই হোক, এত জটিলে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বিলিরুবিন যদি 3-এর বেড়ে যায়, সবার আগে চিন্তা হবে তার লিভারের কোনো বড় অসুখ আছে কিনা। 2 নাম্বার, তার লোহিত রক্তকণিকা ভাঙতেছে কিনা, এমন কোনো অসুখ আছে কিনা। এবং রোগীকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কয়েকদিন আগে কোনো ব্লাড নিয়েছেন কিনা, কি নিয়েছেন কিনা, ব্লাড নিয়েছেন কিনা, এই কথাগুলো জিজ্ঞেস করতে হবে। তো যাই হোক, একজন তো মোটামুটি বলতে পারছে, আমি খুব খুশি হয়েছি। দেখেন কত কোশ্চেন, আমি কিন্তু এই কোশ্চেন গুলি করবো আর কি, ঠিক আছে? এবং যা বলতেছি তাই পরীক্ষায় আপনাদের মানে ইসের কথা বলতে দিব, লিখতে দিব আর কি। হ্যাঁ, রিটেন হবে। আর রিটেন হবে ওপেন বুক। রিটেন ওপেন বুক, বুঝতে পারছেন তো নাকি? মানে আপনি যেখান থেকে পারেন লেখেন, কিন্তু সমস্যা নাই। কিন্তু মজার ব্যাপার, অনেকেই পারবেন না। আমি আপনাদের কি করতেছি না আবার যে স্যার আপনি কি এমন কোনো কোশ্চেন করবেন খুব কঠিন? কঠিন কিছু না, মানে আপনি এমন কোনো কিছু না যেটা আপনি মুখস্থ করে অনেক কিছু করে ফেলবো। মানে আপনাকে জাস্ট হচ্ছে মানে এটাকে হচ্ছে রিয়েলিস্টিক ওয়েতে চিন্তা করতে হবে। এমন এমন কোশ্চেন, একটা কোশ্চেন দিই যেমন, ঠিক আছে? একটা কোশ্চেন দিব আপনার কাছে, আপনাকে একটা কোশ্চেন বলে দিচ্ছে। এখন মনে করেন যে আপনার কাছে একটা রুগী আসলো হিজামা করার জন্য, আপনি তার ব্লাড প্রেশার মাপলেন, তার ব্লাড প্রেশার মেপে দেখলেন তার উপরের ব্লাড প্রেশারটা হচ্ছে 100 আর নিচেরটা হচ্ছে 50। উপরের ব্লাড প্রেশার কত? 100, নিচের ব্লাড প্রেশার হচ্ছে 50, নিচেরটা 50, তাহলে 100/50, ঠিক আছে? তার আপনি সুগার করেছেন, মানে ব্লাড সুগার পরীক্ষা করছেন, দেখলেন সেটা খালি পেটে, মানে খালি পেটে আসছে রুগী আপনার কাছে, খালি পেটে মনে করেন আছে 8, খালি পেটে ব্লাড সুগার কত? 8। আপনি তার পালস দেখলেন, মিনিটে আছে 70টা। এই রুগীর আজকে হিজামা করা যাবে কি যাবে না, এরকম প্রশ্ন দিই। করা যাবে না, হ্যাঁ, যাবে না স্যার। আচ্ছা, সবার সবার কি মনে হয়? যাবে না স্যার। ভেরি গুড, এই যে পারছেন, যাবে না। হ্যাঁ রাইট, এটা কি আপনি মুখস্থ করে পারবেন? জি না। জি না। এরকমই প্রশ্ন হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা বলি, আপনার কাছে রোগীর এরকম প্রবলেম নিয়ে আসবে, তাই না? তো আপনি হবেন একজন প্রবলেম সলভার, আপনি হবেন একজন
প্রবলেম সলভ। তো আপনার প্রশ্নই হবে এরকম, প্রবলেম দিব একটা প্রবলেম আর আপনি সলভ করবেন এটা, ঠিক আছে? এরকমই হবে। তো আপনার জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকলে আপনি পারবেন। আরেকটা বলে দিই, আরেকটা রোগী আসলো আপনার কাছে, সে বললো যে আমি হিজামা করাতে চাই, বাট আমার যেটা হয় কি, আমার ডাক্তার বলছে যে আপনি কখনো কোথাও ব্লাড দিলে খুব সচেতন ভাবে ব্লাড দিবেন, আপনার কোথাও কেটে গেলে এটাও খুব মানে কেয়ারফুল থাকবেন যেন কোনো যেন কাটাছেঁড়া না হয়, দাঁত তুলতে গেলে খুব সচেতন থাকবেন, ঠিক আছে? আমি কি হিজামা করতে পারবো? এটার উত্তর কি জি হবে? না স্যার, ডায়াবেটিস কেন আছে পারবেন? রোগীর। জি পারবে। হ্যাঁ, রোগীর একজন ডায়াবেটিস বলছেন আছে। পারবে, একজন বলছেন পারবে না। আহ যে আবার বলছে যে ডায়াবেটিস আছে, আমি ডায়াবেটিস এর কথা বলি নাই, ডায়াবেটিস এর কথা থাকলে আমি বলে দিতাম রোগীর আগে থেকে ডায়াবেটিস আছে। এটা উত্তরে যে এখানে আছে, এই যে দেখেন চোখের সামনে 4 নাম্বারটা। হ্যাঁ, কি এটার আনসার কি হবে বলেন তো? রোগীর কি আছে? ব্লিডিং ব্লিডিং ডিসঅর্ডার। ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার, তাই না? মানে কোথাও কেটে গেলে বা কোথাও মানে ক্ষতস্থান হলে ওখানে কি হয় না, ওটা কিন্তু ব্লাড পড়া বন্ধ বন্ধ হয় হয় না, না। এই অসুখের নামও হয় না, এটা বলে হেমোফিলিয়া। আর সহজ জি। কথায় ব্লিডিং ডিসঅর্ডার বলবে, ব্লিডিং ডিসঅর্ডার হিজামা করা যাবে না, দেখছেন? তো এরকম প্রশ্ন হবে, একদম ভয়ের কিছু নাই। হ্যাঁ, একদম ভয়ের কিছু নাই, পরীক্ষা দিবেন মনের আনন্দ নিয়ে, বই খুলে যে নোট খুলে খুলে পরীক্ষা দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার আমাদের ওকে, পরীক্ষা কবে হতে পারে? এই যে নোট দিয়ে দেওয়ার 1 সপ্তাহ পরে নিয়ে নিবো আমি, বা আরেকটু সময় যদি বাড়াতে চাই সেটা আমি আমার উপরে রাখবো আর কি, ঠিক আছে? যেন আপনি পর্যাপ্ত সময় পান, ঠিক আছে? হ্যাঁ, নোটটা বুঝে বুঝে শেষ করবেন। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত নজরুল, তাহলে শেষ করলাম ক্লাস। নজরুল স্যার, অ্যাডমিনে স্যার আছেন তো? যদিও উত্তরটা পরিপূর্ণ হয় নাই স্যার, গিফট দিতে চাইছিলেন। অল্পই কোনটা? উত্তর। ওই তিনটা বলতে পারেন না তো, আপনি আংশিক পারছেন, তাহলে আপনাকে আংশিক গিফট দিব ইনশাআল্লাহ, ঠিক আছে তারেক? ইনশাআল্লাহ স্যার। ওকে ঠিক আছে। মিলান স্যার বলছিলাম স্যার, উত্তরটা দিয়েছিলাম মিলান স্যার। ও মিজান, ওকে ঠিক আছে মিজান। জি ঠিক আছে ইনশাআল্লাহ স্যার। স্যার, নজরুল, নজরুল আমি শেষ করি। জি স্যার, শিওর। আচ্ছা, আমাদের আর আরেকটা ক্লাস হলে আমাদের শেষ হয়ে যাবে। আর নজরুল, আমি বলছিলাম 30টা কোশ্চেন রেডি করতে, বাছাই করে তা একটু স্যার রেডি কোয়েশ্চেন করে তো রেখে। অনেকে এখনো জমা দেয়নি। আর আজকে যারা হুম, ক্লাসে আছেন আপনারা স্যারের কথাটা শুনলেন। আপনারা একটু কাইন্ডলি আমাকে 5টা করে কোয়েশ্চেন জমা দিন ইনশাআল্লাহ। জি জি জি, আমি আগামী ক্লাসে কোশ্চেন সলভ করে দিব। হ্যাঁ, জি আগামী ক্লাসটা আমাদের মেইনলি কোশ্চেন সলভের জন্যই থাকবে, সবাই থাকবেন। আর আগামী ক্লাসে পড়া আমাদের একটু কম থাকবে, কোশ্চেন সলভটা বেশি থাকবে আর কি, ঠিক আছে? 30টা কোশ্চেন, আমি 30টা কোশ্চেনের আনসার দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী ক্লাসের সম্ভাব্য তারিখ আগামীকাল অথবা পরশু, একটু বলে রাখলাম, আপনারা যেন একটু মেন্টালি প্রিপেয়ার হতে থাকেন মোস্টলি, ঠিক আছে?